তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। ডিপেন্ড করবে, সেই কারণে এটা খানিকটা পোস্টপোন করা হয়েছে, ওইটার উপরে ডিপেন্ড করবে। এবং এটা যদি না হয়ে থাকে, ভারতের পক্ষেও রাশাদ তেল কিনবো না এটা আসলে বলা কঠিন। মোদী নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে টারেন বলে আলাপ করেছেন, এবং উনি হবেনও আসলে, কারণ মোদী যা যা করতেন, বিরাট শক্তিশালী মানুষ, বিরাট পাওয়ারফুল মানুষ, ওনাকে সবাই হ্যাবি পাত্তা টাত্তা দেয়, ট্রাম্প তো বিরাট বন্ধু। দেখা গেল ওগুলো কিছুই হলো না, বরং মারাত্মকভাবে অপমান করেছে, ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে এমনভাবে চেপে ধরেছেন যে তার বাংলাদেশ ছাড়া আর কোনো গতি নাই। যে বাংলাদেশ নিয়ে উপহাস করেছে, যে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করেছে, এখন সে বাংলাদেশের দ্বারস্থ হচ্ছে মোদী। কারণ বাংলাদেশ থেকে যদি তাদের পণ্য পাঠানো হয় আমেরিকা, তাহলে তারা অনেক লাভবান হবে। অন্যদিকে তাদের নিজের দেশ থেকে পাঠালে অনেক ট্যাক্স দিতে হবে, শুল্ক দিতে হবে। এজন্য তারা বাংলাদেশকে বেছে নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। অর্থাৎ ভারত বাঁচার জন্য, নরেন্দ্র মোদীর গদি ঠিক রাখার জন্য একমাত্র ভরসা হচ্ছে এখন আমাদের বাংলাদেশ। আর নরেন্দ্র মোদীর উপর এমনভাবে চেপে ধরেছে ডোনাল্ড ট্রাম্প, মনে হচ্ছে তার পদত্যাগ তিনি করিয়ে ছাড়বেন, তাকে গদি থেকে সরানোর জন্যই বাড়তি চাপ প্রয়োগ করেছেন। তো তার উপর কেমন চাপ প্রয়োগ করেছেন এবং বাংলাদেশের উপর নরেন্দ্র মোদী কতটা ডিফেন্ড করবেন, এই দুটো বিষয় নিয়ে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আলোচনা শুনে বিভিন্ন বিষয় আশয় নিয়ে, বিশেষ করে ইন্ডিয়া এবং ইউক্রেন, রাশিয়া অ্যান্ড দি ইউনাইটেড স্টেটস, অনেক বিষয় বিং আনফোল্ডেড রাইট নাও, এবং আপনাদের অনেকের অনুরোধ এটার আপডেট জানানোর জন্য। প্রথমে বলি যে ইউক্রেন রাশিয়ার আপডেট চলছে, সেগুলো হচ্ছে জেলেনস্কি রাইট নাও, হি ইজ ইন দি ইউনাইটেড স্টেটস meeting with President Trump. Even right now, he's sitting down, live right now. He's sitting down with President Donald Trump. There could be an update pretty soon by the evening, our time, আপনাদের সকালে, যে এবং এখানে বলে রাখি যে আপনার ইউক্রেনের সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছেন আমেরিকা, and he agreed to do that. So এই based on that আপনার and land swap হতে পারে এই সময়ে। অর্থাৎ রাশিয়া অনেক যে ল্যান্ডগুলো অকুপাই করেছে, সেই ল্যান্ডগুলো তারা ফেরত দেবে না ইউক্রেনকে, এই ধরনের শর্ত, এবং নেটোতে যাবে না আপনার ইউক্রেন, বা নেটোতে নেওয়া হবে না, এই শর্ত এবং এই সিকিউরিটি গ্যারান্টির উপরেই তিনটা বিষয়ের উপর নির্ভর করতেছে বর্তমানে এই যুদ্ধের পরিসমাপ্তি বা সিসফায়ার না, আসলে যুদ্ধ, এন্ড অফ দ্য ওয়ার, এটাই হলো মূল, মানে এখানে যে বিষয়টা নিয়ে তারা কথা বলছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা, এবং রাইট নাও আমার এই যে আপনি দেখতে পাচ্ছেন যেগুলা, যে এই ফটোটা, it is live right now. He's in the United States. I supposed to be in the United States, DC right today, but because of its security tight and he can't even move freely, that's why I didn't go there. So এগুলা, এবং আরো একটা বিষয় হলো যে ভারত বাংলাদেশকে ব্যবহার করে পণ্য রপ্তানি করতে চায়, মানে বাংলাদেশে পণ্য বানিয়ে সেই পণ্য ভারত এখন বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় এগুলা। এবং আপনার নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলছেন মাই ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন, যেগুলা যুক্তরাষ্ট্র মিডিয়া এবং অন্যান্য পশ্চিমা মিডিয়া তারা খুব নাইসলি এটা কভার করেছে, মাই ফ্রেন্ড এই শব্দটা, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পকে একসময় বলতেন, উনি বলেছেন উনি মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, নট ডোনাল্ড, ডোনাল্ড ট্রাম্প, মনে আছে সেই আপনার বিষয়টা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এগুলা এখন প্রশ্ন হলো যে বাংলাদেশকে ব্যবহার করে, অর্থাৎ আপনারা জানেন যে টেসলার ফ্যাক্টরি, টেসলা বাংলাদেশে এখন আপনার চীনের যেটা, সেগুলো বাংলাদেশে তারা তৈরি করবে এখন। এবং আরো গুড নিউজ হলো বাংলাদেশ বিমান 935 কোটি টাকা, ইফ আই এম নট রং, তারা প্রফিট ডিক্লেয়ার করেছে 55 বছরের মধ্যে, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হওয়ার পরে এই প্রথম বাংলাদেশ বিমান আপনার এই কি বলে এটাকে, থ্যাংক ইউ, আপনার লাভের মুখ দেখেছে বা ডিক্লেয়ার করেছে। যদিও বলছেন 2100 কোটি টাকা অলরেডি মানে তেলের দেনা, বাট এখানে মনে রাখা ভালো যে এই সরকার দেখিয়েছেন তাদের আমলের প্রফিটটা, তারা যে প্রফিট করেছেন, এখন প্রফিট করেছেন তারা, দেয়ার অন প্রফিট, বাট ইনহেরিটেন্টলি তারা যে আপনার যে ডেট পেয়েছেন, যেগুলো দেনা পেয়েছেন, সেগুলা বলছেন তারা যে এগুলা আমরা পরিশোধ করবো, কিন্তু আমরা দিস ইজ আওয়ার প্রফিট, অর্থাৎ নেট প্রফিট এই মুহূর্তে
আমাদের সময়ে, এটাই তারা বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কথা। তবে এখানে এটাই হলো যে যদি সততা থাকে, রাষ্ট্র কিভাবে পরিবর্তন হতে পারে। আমি যে সবসময় বলি, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য 3 বছর মোর দেন এনাফ, 3 ইয়ার্স। যদি আপনাদের সরকার থাকে, তবে দলীয় করাপ্টেড সরকার এগুলা এই দেশের পরিবর্তন আনতে পারবেন না, এটা আমি মোটামুটি লিখে দিতে পারি এখন। কারণ আমি যে আশাহত হয়েছি 5 অগাস্টের পরে রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্তায়নের প্রক্রিয়া দেখে, এখন সৎ থাকলে কি হতে পারে। আমি গতকালকে বলছিলাম বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিটা একটা সলিড ফাউন্ডেশন বা বেইজের উপরে আছে। যদিও আপনার কুচক্রি মহল অনেকে এটা স্বীকার করবে না তারা, কারণ কেউ আছেন আমাদের ধরেন বিভিন্ন দলের, আমরা তো জাতীয়তাবাদী শক্তির মানুষ, তাই না, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মানুষ। কিন্তু মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে আপনার দেশের মানুষ, তারপরে দল, তারপরে মার্কা, এর আগে কেউ হতে পারে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো there are many good news। তবে এখানে একটা যে বলে রাখি যে ভারত বাংলাদেশে পণ্য রক্ষণ না, ভারতের সাথে গতকালকেও বলেছি, যদি এই trade talks যেটা failed right now, abandoned by President Trump, if it doesn't go ahead or move forward, then বাংলাদেশ হতে পারে একটা ফার্টাইল ল্যান্ড। এবং বাংলাদেশের মানুষ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত লাইভে, ladies and gentlemen, you got golden opportunity right now to fix your country. If you can fix your politics and good governance, Bangladesh can fly in the sky. Trust me. এবং our wings can, honestly speaking, move in the sky. বিকজ আমি দেখতেছি এই সম্ভাবনা যেগুলো আমরা মনে করেন বাংলাদেশে যারা সত্যিকার অর্থে অর্থনীতিবিদ আছেন তারা মনে করেন বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা। তবে রাজনীতি স্থিতিশীল রাখতে হবে, দেশের ভিতরে খেয়াস সেগুলোকে এলিমিনেট করতে হবে। এবং আমি বলে রাখি যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভূমিকম্প চলছে বর্তমানে, অর্থাৎ তারা এতটা অর্ডার দিচ্ছেন, ভূমিকম্প চলছে বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এই জন্য এই ফেসিস্টের অনেক আতাতকারী গোপনের এরও কিন্তু মুখ বন্ধ। কেননা গার্মেন্টস এমন, আমি যদি বলি কি বলে এটাকে, বৈশাখ মাস, আমরা বলি না বৈশাখ মাসে মাছ ধরা পড়ে, ঠিক, বা কি বলে এটাকে, ফাল্গুন মাস। এর আগে কখনো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এভাবে কেউ দেখে নাই। এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে বর্তমানে যা হচ্ছে, এটা একটা নজিরবিহীন ঘটনা, কিন্তু তারা স্বীকার করতে চায় না। কেননা এরা ফেসিস্টের প্রেতাত্মা বেশিরভাগ গার্মেন্টস এর মালিক। ফর এক্সাম্পল, একে আজাদ চৌধুরী, চ্যানেল 24 চ্যানেলের মালিক, যদিও উনি বর্তমানে খুব সুশীল, কিন্তু উনি কিন্তু একজন আওয়ামী লীগের এমপি ছিলেন এবং শেখ হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। উনারা কখনো স্বীকার করবেন না উনারা কি ধরনের বেনিফিট নিচ্ছেন বর্তমানে। দিস ইজ দ্য প্রবলেম, রাইট? বসন্ত, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে তারা এখন স্বীকার করবে না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং রাইট নাও। একটা শব্দ নাই এদের, কিন্তু নীরব, কোয়াইট, কিন্তু এটা বলা দরকার তাদের লাইভে এসে, what we are achieving right now. Yes, tariffs নিয়ে তাদের মাথা ব্যথা ছিল, they somehow they solved, although I'm not happy, because আমি কখনো মনে করি না যে কোন কারণে হোক না কেন বাংলাদেশ should pay 20% ask অনন্ত জলিল। আচ্ছা, অনন্ত জলিল, this is an idiot, আন্তর্জাতিক মানে একটা ইডিয়ট, লেখাপড়া করে নাই, এজন্য এটা তার সমস্যা, বুঝছেন? যদিও সে টি শার্ট গুলা পরে থাকে লাগে, মানে বুঝেন তো আপনি কি লাগে তার যে তাদের এগুলো বলে লাগে একটা ইডিয়ট। কিভাবে বলছিল দেখছেন? বলছে কি 90% রেমিটেন্স নাকি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। পরবর্তী সময় যখন আমরা যোগাযোগ করলাম, বাংলাদেশ ব্যাংকের মালিক কিন্তু বলেছেন, গভর্নর উনি বলে দিয়েছেন যে উনি না, তো আমরা জানি রেমিটেন্স যেগুলা রিজার্ভের, এগুলা গার্মেন্টস রেমিটেন্সের টাকা, এগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে অর্জিত অর্থ নয়। এটা শুধুমাত্র রেমিটেন্স মানে যোদ্ধা যারা, মানে রেমিটেন্স ফাইটার্স যারা, তারা যে টাকা পাঠান সেই টাকাটাই হলো শুধুমাত্র রেমিটেন্স, ওইটার সাথে যুক্ত হয় না। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ওই ধরনের প্রপাগান্ডিস্ট এবং প্রেতাত্মা, তারা এই কাজগুলো তারা সুকৌশলে করে যায়। এখানে আজকে আপনার আরো একটা কথা বলতে চাই, যদি আমরা স্থিতিশীল থাকতে পারি, আমাদের রাজনীতি এবং আমাদের সরকার ব্যবস্থা দেশের ভিতরে কেওস না হয়, উগ্রবাদের উত্থান না ঘটে। আমি আবার বলে রাখি, এটা বলতে হবে, টু মাচ পশ্চিমা বিশ্বকে নিয়ে কথাবার্তা বলা, বিষাদগার করা, এগুলা বন্ধ। যদি আমরা কোয়াইট থাকতে পারি, বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা এখন এই মুহূর্তে। তবে এটা নিবেন কিনা, কিভাবে অ্যাভেইল করবেন বাংলাদেশের প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, এটা হচ্ছে আপনার সরকার ব্যবস্থা কতটা ভালো হবে। দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা, ডিসফাংশনাল এবং ইনকম্পিটেন্ট গভর্নমেন্ট বা অফিসিয়াল যদি হয়, বাংলাদেশ এটা রাখতে পারবে না ধরে, আর নাহলে অপার সম্ভাবনার সামনে বাংলাদেশ। আমি আপনাদেরকে আর কি বলবো, বর্তমানে আমেরিকান মানে কোম্পানিগুলো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ভূমিকম্প মানে করে ছেড়ে দিচ্ছে, অর্ডার আপন অর্ডার। আমার কাছে, আমি এখনই দেখাইতে পারি আপনাদেরকে। আমি বললাম না যে আমি গোপনে
আমার যে কোনো একজন মানুষ আছেন বিখ্যাত একটা কোম্পানির, তাদের অর্ডারগুলার একদম কপি আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ করেন যে না দেখাইতেই হবে, আপনি দেখান, আমি দেখাইতে পারবো, আমার কাছে আছে। কেন? কারণ এটা তারা, সে কি মিথ্যা বলছে? নো, হি ইজ নট lying, or that's মানে based on the documents. So এবং এই জন্য দেখবেন গার্মেন্টস মালিকরা খুব ঠান্ডা, শুধু টেরিফ নিয়ে মাথা ব্যথা ছিল সলভ করা, এখন তারা ঠান্ডা হয়ে পড়ে, তারা এখন অর্ডার দিতে পারতেছে না তারা। দ্যাটস দ্য রিয়েলিটি, রাইট? অপার সম্ভাবনা বাংলাদেশের সামনে। কিন্তু আমাদের দুঃখ লাগে, আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দুর্নীতিগ্রস্ত সরকার এগুলো একদম ছেড়ে দিবে। এই জন্য আমি বলছি, আগামী ইলেকশনে কাকে ভোট দিবেন, কাকে এমপি বানাবেন, কে আপনার মন্ত্রী হবে, এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে বাংলাদেশে থাকবে। মানে সে ঘুষের মাধ্যমে তার চাকরি পেতে হবে পড়ালেখা করার পরেও, এবং না তাকে বিদেশে গিয়ে ভূমধ্য সাগরে পড়ে মরতে হবে বিদেশে যাওয়ার, মানে ওই ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে। এটা নির্ভর করবে আপনি কিভাবে ভোট দিচ্ছেন। টাকা নিয়ে ভোট দিবেন, দল দেখে ভোট দিবেন, মার্কা দেখে ভোট দিবেন, আপনি আপনার সন্তানের সাথে প্রতারণা করবেন, সেই সন্তান দুচোখে পড়ে বাংলাদেশে ধীরে ধীরে আপনার দুঃখে দুঃখে মরবে। এটার জন্য দায়ী থাকবেন আপনি। আমি এই জন্যই বলছি, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, কোনো মার্কার বিরুদ্ধে বলছি না। লেখাপড়া করা মানুষ এবং সততা, এই দুটো জায়গাতে আমি জানি এর বাইরেও রাজনৈতিক একটা গার্ডস দরকার to run a country. মনে রাখবেন, you can be a good CEO of a bank, but when you come to run a government or country, it's different, completely different experience and sentiment. So এটা দরকার আছে। আর্মি নিয়ে অ্যানালাইসিস করেন ভাই, আর্মি করাপ্ট হয়ে গেছে। ও, আর্মি কে করাপ্ট তো শেখ হাসিনা করে গেছেন, উনি তো করে গেছেন। এখনো কিছু মানুষ, এখনো আমি আপনাদেরকে বলি, যদি আরো 2 বছর যেত শেখ হাসিনার অধীনে, 3 বছর যেত, আপনার আর্মি আর আপনার কখনোই মানে ফিরে পেতেন না। কারণ এটা অলরেডি 50% ভারতীয় মানে মেকানিজমের অধীনে চলে গেছিল। যখন ভাবে আমরা রেস্কিউ করেছি, মানে পেয়েছি। যদিও আর্মির ভিতরে যে ধরনের পরিবর্তন হওয়া দরকার ছিল, মানে অফিসারদের, মানে যেটাকে আমরা বলি কমপ্লিটলি রিভার্সিং, এটা হয় নাই। ওয়াই হয় নাই? বিকজ যে কোন কারণে এটা এখনো ভারত প্রীতি রয়ে গেছে, আওয়ামী লীগ প্রীতি রয়ে গেছে, কিন্তু আর্মি অফিসারদের ভিতরে তারা এখনো আছেন। এটাকে কমপ্লিটলি রিসাফল করে দেওয়া, এটা বিএনপি গেলে হয়তো তারা করতে পারেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর্মির ক্ষেত্রে ডিপেন্ডস তারা কিভাবে করবেন, কারণ আগের বিএনপি আর এখন বিএনপির মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকার অর্থেই জাতীয়তাবাদের আদর্শের সেই বিএনপি যদি হয়, তাহলেই বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে, আর না হলে কপালে খারাপই আছে বাংলাদেশের মানুষের। ভাইয়া ডাকসু নিয়ে কিছু, আচ্ছা বলেন। আচ্ছা, এখানে সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি আসছি। তো এবাবল, এটা আমি বলে দিলাম আজকে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। অপার ফজলুর রহমান আওয়ামীকে সমর্থন করেন। হি সেড দ্যাট মুক্তিযুদ্ধ লস্ট এগেইনস্ট রাজাকার ইন 20। দেখুন, আমি ফজলুর রহমান সাহেব সম্বন্ধে আমার একটাই বক্তব্য, সেটা হলো, আমি মনে করি না হি আন্ডারস্ট্যান্ডস পলিটিক্স। আমি মনে করি না উনি বর্তমান সময়ে বাংলাদেশের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মতো একজন রাজনীতিবিদ উনি হতে পারে, এটা আমি মনে করি না। উনি যে ধরনের রাজনীতি বর্তমানে করতেছে, এটা হচ্ছে অল ফ্যাশন, ডিসফাংশনাল, ইটস নট বেনিফিশিয়াল ফর বাংলাদেশ, নট এট অল। উনি হচ্ছে এক ধরনের বিষ এবং বিষাক্ত বিষ ছড়াচ্ছে রাজনীতিতে বাংলাদেশের মানুষের ভিতরে, যা আমরা এখান থেকে উত্তরণ করতে চাই, আর উনারা এগুলাতের মধ্যে রেখে দিচ্ছে। এই জন্য এরা হচ্ছে পশ্চাৎপদ, অর্থাৎ এটা কি বলে, পশ্চাৎপদ না, কি বলে এটাকে, যেটাকে আমরা বলি যে ব্যাকওয়ার্ড মাইন্ডেড, মানে পিপল, যারা মানে পিছনে যেতে চায়। এরা অন্তত এই মুহূর্তে বাংলাদেশকে লিড দেওয়ার, রাজনীতি করার জন্য অযোগ্য বলে আমি মনে করি। দ্যাট ইজ আ বটম লাইন। মানে বিএনপি তারা যে পলিসির কারণে উনাকে রেখেছেন, এবং যে কারণে মনে করেন যে উনি তার বক্তব্য দিতে থাক, হয়তো আওয়ামী লীগের ভোটের জন্য, বাট নির্বাচন আসলে আমরা দেখবো এটা কোন দিকে যায়, কারণ উই আর ওয়াচিং ইট অ্যাজ ওয়েল। নাও ডাকসু নিয়ে আপনি বলেছেন, ডাকসুর ব্যাপারটা হলো, আমি আপনাদেরকে বলি, এই ডাকসু চাকসু হোয়াটএভার, এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে, লিখে দিতে পারি আজকে। এই নির্বাচনের বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনগুলা এবং সরকার, আমি মনে করি সিটি কর্পোরেশন নির্বাচনগুলা আগামী 2 থেকে 3 মাসের ভিতরে সরকার এটা অর্গানাইজ করা দরকার। এই নির্বাচনগুলার রেজাল্টের উপর নির্ভর করবে আগামীর জাতীয় নির্বাচন, এটা আমি আজকে বলে দিতে পারি। এবং এই ডাকসু নির্বাচন সেট করে দিবে ছাত্র রাজনীতি ভবিষ্যৎ কি, এবং থাকলে কিভাবে হবে, কার পক্ষে যাবেন আর ওর কার বিপক্ষে যাবে, কার অস্তিত্ব সংকটে পড়বেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, এটা ডাকসু নির্বাচন কিন্তু নির্ধারণ করে দিব। সো বি কেয়ারফুল, ইটস এ ভেরি ক্রুশিয়াল ইলেকশন। যদি এটা মনে হয় কিছুই না, কিন্তু ডাকসুর নির্বাচন মনে রাখবেন আগামী জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিবে, এবং একটা ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, যার একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি বা আমরা মনে করি। যদিও আপনারা অনেকেই মনে করবেন ডাকসু কিছু না, জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা, ওইটা আওয়ামী লীগ বলতো। বাট এখানে আপনি দেখবেন
যদি সঠিক নির্বাচন হয়, আমি উইচ ইজ মোস্ট লাইকলি, যেহেতু ভিসি একজন নিরপেক্ষ মানুষ বলে আমি মনে করি এটা হবে, তাদেরকে যদি ওনাকে জামাত বানানোর চেষ্টা করা হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এই লোক তো অ্যাটলিস্ট আর ভোট চুরি করবে না এখানে, যাই হোক না কেন। সুতরাং আমি মনে করি এবং পারবেও না এখানে, রাইট? তবে এই নির্বাচন নির্ধারণ করে দিবে আগামীতে মাসুম ভাই শেষমেশ বিএনপি ছাত্রদল, মাসুম ভাই শেষমেশ ছাত্রদল আলুতে বালু পাচ্ছি না, ডাকসু নির্বাচন হতে দিবে না আলামত, না না না, ছাত্রদল তো ছাত্র শিবির দিবে। এখন মানে ছাত্রদল তারা চাচ্ছেন না নির্বাচন, তারা চাচ্ছে না, এটা তাদের রং, কোনো কিছুই চান না, হবে না, এটা মানে হতে হবে। ডাকসু নির্বাচন হোক, চাকসু নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক, যেহেতু উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে পারেন না আপনারা, পারবেন না, কিন্তু ফেব্রুয়ারির আগে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, ইফ সো, তাহলে সিটি কর্পোরেশন নির্বাচন এবং ডাকসু চাকসু নির্বাচন জাতীয় সংসদে, জাতীয় ছাত্র সংসদ যেন হোক, এটাই আমরা চাই মোটামুটি, এবং এটা দরকার এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই নির্বাচন কিন্তু ভেরি ক্রুশিয়াল, এটাতে ওয়াচ ইট আউট ফর। প্রবাসীরা কি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে? অফকোর্স পারবে, এটা অলরেডি অ্যাকসেপ্টেড, ইট ইজ দ্য ওয়ার্ক হ্যাজ বিগান অ্যান্ড ইটস গোয়িং অন প্রজেক্ট। এবং আপনারা জানেন যে এটা উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার, উনি আসছেন এন্ড অফ দিস মান্থ ইনশাল্লাহ। প্রবাসীরা ভোট দিবে। এখন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আপনারা কিভাবে ভোট দিবেন, এটা কিন্তু মাই টিভি, আমি বলছি কিভাবে ভোট দিবেন ওইটা আপনারা দেখতে হবে যে আপনাদের জন্য কি ব্যবস্থা তারা নিচ্ছে। তবে প্রবাসীদের জন্য ভোটাধিকার বা ভোটের ব্যবস্থা করা হয়ে গেছে, ইট ইজ ডান, ইট ইজ এ ডান ডিল রাইট নাও, দ্যার ইজ নো সাসপিশন, ইজ ডান। এখন এটা আমরা কত দ্রুত ইফিসিয়েন্টলি করা যায় সেটা নিয়ে তারা ভাবতেছেন বর্তমানে। বিএনপি কিন্তু চায় না শুধু নির্বাচন আর, আচ্ছা আমি এটা বলছি যে এই নির্বাচনগুলো, ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, আমি বলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হওয়া দরকার উইদিন এ মান্থ। এর তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া উচিত সরকারকে। তারপরে যদি যেহেতু জাতীয় ওই মানে স্থানীয় নির্বাচন আর বিএনপি চাচ্ছেন না তারা, আমি মনে করি যে এটা আপনার রেখে দিতে চান, যদিও আমি মনে করি এটা করা উচিত ছিল, ঠিক আছে, অসুবিধা নাই। তবে এর আগে এই জিনিসটা করবেন এবং এগুলোর একটা ইম্প্যাক্ট, মারাত্মক ইম্প্যাক্ট পড়বে। এবং আপনাদের প্রচেষ্টার ফল, আমি এখানে একটা জিনিস বলি, এই প্রবাসীদের ভোটাধিকার এগুলো নিয়ে কিন্তু ভাই আমি স্যার আরো কয়েকজন মানুষ কথা বলেছেন, সবাই কথা বলেন নাই, এবং আমি বলছি না সবার সহযোগিতায় আজকের এই রেজাল্ট আমরা পাচ্ছি। এবং প্রবাসীরা ভোট দিবেন, আপনারা উইল বি কাউন্টেড ফর, রাইট, ফর অল ন্যাশনাল পলিসিস। ইলেকশনে যখন ইউ আর ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইলেকশন, ইট ইজ এ গ্রেট নিউজ ফর অল এক্সপেট্রিয়েটস। বাট আমি এক্সপেট্রিয়েটস যারা আছেন অনুরোধ করবো একটা জিনিস, আপনারা প্লিজ দল নয়, মার্কা নয়, ব্যক্তি, তার সততা, তার রাজনৈতিক পরিপক্কতা, ম্যাচিউরিটি এবং তার কমিটমেন্ট দেখতে ভোট দিবেন, দেশটাকে চেঞ্জ করে ফেলবেন। আর না হলে আপনাদের কপালে খারাপই আছে, এভাবে সারা জীবন বিদেশে থাকতে হবে, দেশে আর কোনো কিছু করতে পারবে না, এটা আমি বলে রাখছি। এবং আমি বারবার বলছি, আগামী ইলেকশন 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করে দেবে। এন্ড ইফ ইউ ফেইল টু অ্যাক্ট, যদি ব্যর্থ হন, শুধুমাত্র ভোটটা দিবেন রাইট পারসনকে, আর কিছুই নাই। কিন্তু দল দেখে ভোট দিবেন, ব্যক্তির ঊর্ধ্বে উঠে। দল আপনার কাছে বড়, আই আন্ডারস্ট্যান্ড দ্যার আর পার্টিজানস, a political partisan is always a partisan. দল দেখতে হবে, আইডিওলজি আপনারা দেখবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট সন্ত্রাসী, মাফিয়া, দুর্নীতিগ্রস্ত, এদেরকে কখন মূর্খ, এদেরকে কখনো ভোট দিবেন না, পরিবর্তন আপনাদের হবে না। মাসুম রাষ্ট্রপতি বিদায় গুপ্তঞ্জ পাচ্ছি, আপনার কি মতামত? ওয়েল, রাষ্ট্রপতির ব্যাপারে তারা যেটা বলছেন যে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেই, যেহেতু একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, তারা বলছেন। তবে চুপ্পুকে রাখার দরকারই ছিল না, অনেক আগে থেকে পরিবর্তন করা ছিল এট দ্য বিগিনিং, যখন সবাই বলছি। সরকার এটা করেন নাই, এটার ফল অনেক খারাপ ফল হয়েছে আমাদের জন্য, এটা আমরা দেখেছি, লিডস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও। বাই দ্য ওয়ে, আপনারা এখানে একটা যে বলে রাখি, যে সেটা হচ্ছে যে 3টা খবর ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেমে যেতে পারে, দেয়ার আর মেনি কন্ডিশনস আউট দেয়ার, এন্ড এই কন্ডিশন যদি ইফ হি এগ্রিজ, মনে রাখবেন এখানে হু ইজ পুলিং আউট Zelensky for an agreement? First of all, European Union, they don't want it, because তারা মনে করেন কোন অবস্থাতে ভ্লাদিমির পুতিনকে কোনো পয়েন্ট দেওয়া যাবে না, সুতরাং তাকে আটকাতেই হবে, ওই সিস্টেমে তাকে আটকাতে হবে। They are not happy with President Trump's effort. Although আমরা মনে করি এই যুদ্ধ, this war should be stopped, should be ended right now, এবং এটার এফোর্টের জন্য I thank President Trump, to be honest. So
এটা চলছে, এটা চলুক, এটা হবে। আর সেকেন্ড থিং হলো আপনার বাই দ্য ইভিনিং আমরা আজকে জানতে পারবো কি হচ্ছে। মনে রাখবেন এটা ফলো আপ মিটিং, অর্থাৎ হোয়াট হি টকড উইথ President Vladimir Putin. This is a recap of that. So he's here because he pulled him out from Ukraine, and right now he's in Washington DC. By the way, এটা বাংলাতে বলি, Washington DC তে আছেন, এটা তাকে ইনফর্ম করা হচ্ছে this is are the conditions। এবং এখন এই যে মিটিং কিন্তু একদম বিফল হয় নাই। There are many good stories about this that meeting between President Trump and Vladimir Putin। এটার একটা সারসংক্ষেপ তার সামনে উপস্থাপন করা হচ্ছে, এবং এখানে তাকে আপনার কি করা হচ্ছে, এই বোঝানো হচ্ছে। সুতরাং এটা বাই দ্য ইভিনিং আমাদের যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট কোস্ট টাইমে আমরা জানতে পারবো হোয়াট ইজ হ্যাপেনিং, তারপর এটার একটা আপডেট দেওয়া যাবে। সেকেন্ড থিং হলো ভারত প্রো রাশিয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ ভ্লাদিমির পুতিনকে তারা বলছেন যে আপনার কি বলে এটাকে, যে মাই ফ্রেন্ড। এটা এন্টায়ার পশ্চিমা বিশ্বতে পিকড ইট দিস ওয়ার্ড, এবং এটাতে তারা প্রচার করেছেন। এটা নিয়ে ডিসকাশন চলছে নরেন্দ্র মোদীর। সো ইজ ইন ট্রাবল, বিগ ট্রাবল নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্ট। আর আপনাদের বিমানের হলো তারা আপনার লাভের মুখ দেখেছেন, তবে এখনো প্রবাসীরা অভিযোগ করে যাচ্ছেন টিকেট গাউজিং অথবা টিকেটের সিন্ডিকেটটা এখনো আছে, দিস ওয়ে দ্যাট ওয়ে, এটাকে চুরমার করে ভেঙে দিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ বিমান একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরিয়ে নতুন একটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন এখানে স্থাপন করতে হবে। তারপরে আচ্ছা, তিস্তা পরিকল্পনা, তিস্তা চুক্তি হলো যে চীনের মাধ্যমে তিস্তা মানে প্রকল্প বাস্তবায়ন হবে। ইটস এ গ্রেট নিউজ, এটা মাথায় থাকবেন, এটা আমাদের জন্য সবচেয়ে সুখবর। এবং এই সরকারকে আমি এই জন্য বলছিলাম, সরকারের উপদেষ্টা পরিষদ রিসাফল করে একটা বছর সরকার যদি আরো থাকতে পারতো, তবে এখানে এর জন্য জাতীয় সরকার দরকার ছিল, সবাইকে মিলে একটা তারপর একটা নির্বাচন দিল। উই কুড হ্যাভ এ বেটার টাইম ফর বাংলাদেশ ফর এভার। আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলার দু একটা দলের আপনার এই অনীহার কারণে ক্ষমতায় তাড়াতাড়ি যেতে হবে, স্বাদ নিতে হবে, ক্ষমতার বেনিফিট নিতে হবে। এই কারণে আমরা জাতীয় স্বার্থগুলা বিঘ্নিত বা বিলম্বিত হবে বলে আমি মনে করি, এবং এভরিওয়ান এটাই মনে করেন। সো দিস আর দ্য 3 নিউজ। এবং আমি যদি বলি, সো লেটস সি। এবং ডাকসুর নির্বাচন নিয়ে আপনি বলছেন যে এটা মানে হতে দিবে না ছাত্রদল বিএনপি। দেখুন, ছাত্রদল তারা চাইতেই পারে, দেয়ার আর মেনি রিজনস ওয়াই, বাট নির্বাচন হোক। ছাত্রদলের অবশ্যই মানে সাপোর্ট আছে, তারা ভালো করতে পারে। তবে আমি সবচেয়ে ভালো কে করবে আমি জানি না, তবে আমার ধারণা মানে গতানুগতিক রাজনৈতিক দল যারা আছে তাদের বাইরে যারা আছেন তারা এটা করতে মানে হয়তো বা করবেন। এখন শিবিরের প্যানেল আছে, ছাত্র দলের প্যানেল আছে, অন্যান্য দলের প্যানেল আছে। আমরা দেখতে চাই ছাত্ররা কি মনে করেন, এই যে রাজাকার এবং দেশবিরোধী সবকিছু মিলে এগুলা মানে কি, মানে এগুলার রিজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কি দেয়, এটা আমরা দেখার জন্য। এবং it is a much must watched incident that is coming to be unfolded. চীন এবং তুরস্কের মোদির প্রথমে বন্ধু ছিলেন ডোনাল্ড ট্রাম্প। না, উনি বলছিলেন যে মাই ফ্রেন্ড ইন্ডিয়াস ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, এগুলো নিয়ে অনেক ট্রল হয়েছিল। উনি বলছিলেন, এখন বলছেন মানে রাশিয়াকে। মাঝখানে আমরা বাংলাদেশ উই আর ডোনাল্ড বেটার পজিশনে আছি। যদি আপনার একটা সরকার গঠন করতে পারেন ভালো, বা আমরা পারি, বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বাস করেন মানে এ ড্যাজলিং ফিউচার I can see right now or I can think about it. বাট আমরা যদি অথর্ব অপদার্থ ব্যক্তিদেরকে নিয়ে সংসদ গঠন করি, এদেশের ভবিষ্যৎ আর আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মনে রাখবেন, যার মানে সাথে যাকে হয় না 17 তো তাকে দিয়ে হবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, তুরস্ক হাসপাতাল চাই, চীনা সৌদি তুরস্কে হাসপাতাল চাই, এটা সম্ভব। এই সরকার যদি কাজ করতে পারতো ভালো করে, তাহলে আমাদের হয়তো আরো ভালো জিনিস আমরা পেতে পারতাম। বাট আনফর্চুনেটলি সরকার ইজ অলসো রেসপন্সিবল ফর দিস কাইন্ড অফ আপনার এই আমি যদি বলি দ্য সিচুয়েশন, বিকজ তারা ভুল করেছেন প্রথমে কিছু ক্ষেত্রে, এই ভুলের মাসুল এখন দিচ্ছেন বাংলাদেশের মানুষ দিচ্ছে। আর রাজনৈতিক দলগুলার কয়েকটা দলের অযাচিত প্রেশার তাদেরকে যারা ক্ষমতায় আছেন, বিকজ রাজনৈতিক দলগুলোর ইন্টেন্স প্রেশার এরা নিতে পারতেছে না। দিস ইজ দ্য প্রবলেম। ফর এক্সাম্পল, এবং ডক্টর ইউনূস যুদ্ধ করে ক্ষমতা এখানে থাকবেন না। ওনার কথা হলো সবাই আমাকে সমর্থন দিবেন, আমি কাজ করে যেতে চাই, কাজ করব, আমি এখানে লুটপাট করার জন্য আসি নাই। এবং এখানে বলে নাকি আরো একটা গুড নিউজ হচ্ছে, এটা বলবেন সবাইকে, এই সরকারের অধীনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় স্বচ্ছতা
ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে তারা। অর্থাৎ রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় তো বুঝেন, রাষ্ট্র যখন কোনো প্রজেক্ট কিনে, প্রজেক্ট দেয়, মানে টেন্ডার দেয়, কোনো চুক্তি দেয়, চুক্তি নেয়, এগুলোতে কোনো ধরনের দুর্নীতি হয় নাই, দুর্নীতি আশ্রয় বা কমিশন বাণিজ্য হয় নাই। দিস ইজ দ্য বটম লাইন, লিডস এন্ড জেন্টলম্যান। সো ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। দিস ইজ ওয়াই আমাদের দেশের এত কিছুর পরে অর্থনীতি একটা স্টেবল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং, ফ্লারিশিং রাইট নাও। এটার মূল কারণ যে গণমাধ্যমগুলো আছে সেগুলোর খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। অ্যাপারেন্টলি আমেরিকার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যালাই, তার উপরে 50% ট্যারিফ আমেরিকা বসিয়ে দিয়েছে। সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা আছে, এটা কার জন্য ভালো, কার জন্য খারাপ, কেন এটা করা হলো। আমি নিজেও এটা নিয়ে একটা ভিডিও করেছি কয়েকদিন আগে, আপনাদের হয়তো চোখে পড়েছে, কিন্তু আজ আবার কয়েকটা কথা একটু বলতে চাই, কারণ সংকটটা সম্ভবত আরও ঘনীভূত হচ্ছে এবং এটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানতাম যে এই মাসেরই 25 তারিখ থেকে একটা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারত সফর করার কথা ছিল, সেখানে আলোচনা হয়ে এই ট্যারিফের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসার কথা ছিল। মোটামুটি সন্তোষজনক আচরণ বা আলোচনা যদি হতে পারত তাহলে সম্ভাবনা ছিল, বিশেষ করে 25% এক্সট্রা যেটা রাশার তেল কেনা নিয়ে চাপানো হয়েছে সেটা বাদ হয়ে যেতে পারত। কিন্তু তার জন্য ভারতকে কিছু কাজ করতে হতো, কিন্তু ভারত সেই পথে আসলে হাঁটছে না বা হাঁটেনি। ফলে এটা একটু অনিশ্চয়তার দিকে গেল। কেন হলো? আমি আমার ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আসলে এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যে দুজন ফ্যাসিস্ট রাজনীতিবিদ, উগ্র ডানপন্থী রাজনীতিবিদ যখন পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ায় তখন আসলে যে সংকট হয় সেই সংকটটা আমরা দেখছি। আমার আগের ভিডিও করার পর এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যখন রাশিয়ার তেল কেনা নিয়ে খুব শক্ত প্রশ্ন তুলছে আমেরিকা। প্রশ্ন তোলার কারণটা এক অর্থে খুব ভ্যালিড, কারণ তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ট্রাম্প যেহেতু বন্ধ করতে পারছিলেন না, রাশিয়া কমপ্লাই করছিল না তার সাথে, তিনি নির্বাচনের আগে বহুবার বলেছেন তিনি এটা বন্ধ করবেন খুব দ্রুত, 24 ঘন্টার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে তিনি আসলে পুতিনের সাথে পেরে ওঠেননি। এর মধ্যে অবশ্য আলাস্কাতে পুতিনের সাথে বৈঠক হয়েছে, জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন, সব কিছু নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু যেটা বলছিলাম, যেহেতু উনি পুতিনকে বাগে আনতে পারছিলেন না, তখন তার ক্ষোভ গিয়ে পড়ছিল পুতিনের ওয়ার ইকোনমিকে যারা সাপোর্ট করছে তাদের উপরে খড়গহস্ত হওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই ভারতকে চাপ দেওয়া হলো, কারণ রাশিয়ার ওয়ার ইকোনমিকে ফিউল করার জন্য আক্ষরিক অর্থেই ফিউল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। রাশিয়ান ক্রুড অয়েল ইম্পোর্ট করে চায়না, ইন্ডিয়া প্রচুর লাভ করেছে। তাদের ডোমেস্টিক বাজারকে তারা যেহেতু মানে তেলের দাম কম রেখে সার্ভ করতে পেরেছে এবং প্রচুর রপ্তানি করেছে, লাভ করেছে, সুতরাং ওই ব্যাপারে চাপ দেওয়া হয়েছে। রাশিয়ান তেল কিনলে ট্যারিফ বসানো হবে। ট্রাম্প কিন্তু ঘোষণা করেছিলেন, করে এটা করেছেন। পরবর্তীতে রিয়াকশনে যেটা হলো, ভারতের পক্ষ থেকে নানান স্ট্যাটিস্টিক্স, যে ইউরোপ এত কেন, আমেরিকা এত কেন। একটা মজা আছে কিন্তু এখানে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ এখনও অঙ্কে অনেক বেশি কেনে ইন্ডিয়ার চেয়ে, কিন্তু ইউরোপ অনেক কমিয়েছে আগের তুলনায়। আমরা জানি ইউরোপ সম্পূর্ণ রাশিয়ান গ্যাস ডিপেন্ডেন্ট একটা কন্টিনেন্ট ছিল। আমি অনেক আগে যখন এগুলো নিয়ে কথা বলতাম তখন এটা আমার কাছে ক্লিয়ারলি মনে হতো যে একটা একেবারে স্টুপিডিটি। তারা এত স্ট্র্যাটেজিক একটা পণ্যের জন্য পুরোপুরি সে রাশিয়ার উপরে নির্ভর করে। যাই হোক, তারা সেখান থেকে সরে এসে আমেরিকারও ইম্পোর্ট এখন খুবই সামান্য, আগের তুলনায় অনেক কমেছে। আমেরিকা এখনও কিছু ইম্পোর্ট করে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটা বেড়েছে। সুতরাং আমার অঙ্ক চাইতে তোমার অঙ্ক বেশি, এই যুক্তির চাইতে আসলে এটাও একটা যুক্তি হিসাবে আসতে পারে। কিন্তু ভারত এগুলো দিল এবং খুব টাফভাবে কথা বলল। শুধু সেটা না, নরেন্দ্র মোদী 15 আগস্ট তাদের স্বাধীনতা দিবসে এই ট্যারিফ নিয়ে কথা বলেছেন এবং সেখানেও তিনি, যেটা হয় ওই যে বলছি এরা ফ্যাসিস্টরা খুবই উগ্র ন্যাশনালিস্ট ভাব দেখান, তিনি তার কৃষকের, তিনি তার অন্যান্য সেক্টরগুলোর জনগণের ক্ষতি করে কোনো কিছু করবেন না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমেরিকার 25% ট্যারিফ বসেছে আসলে তার অন্য ডোমেস্টিক যে বাজারগুলো, এটা ঠিক, এগ্রিকালচার, ডেইরি, এসব বাজারে আমেরিকা ঢুকতে চায়, সেটা একটা দিক। কিন্তু 25% বাকিটা সেটা হচ্ছে রাশিয়ার তেল নিয়ে। সুতরাং রাশিয়ার তেলের ঘোষণা দিতে হবে। এবং ইনফ্যাক্ট গতকালই একটা রিপোর্ট আল জাজিরায় এসছে, সেটা হচ্ছে ইউএসের একজন খুব গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার, ট্রেড অ্যাডভাইজার হোয়াইট হাউসের, পিটার নাভারো, উনি ক্লিয়ারলি আবার বলছেন, তিনি একটা আর্টিকেল লিখেছেন ফিনান্সিয়াল টাইমসে, খুব স্পষ্টভাবে বলছেন যে ভারতকে রাশিয়ান তেল কেনা বন্ধ করতে হবে, না হলে হবে না। তার মানে ওই জায়গায় তারা রয়ে গেছে। তো এই 25% রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিলেই বা অনেকটা কমিয়ে ফেলবে বা ফেজ আউট করবে, এরকম গ্যারান্টি দিলেই হয়ে যেতে পারতো। কিন্তু যে বললাম, সমস্যাটা হচ্ছে
সমস্যাটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিস্ট, তাদের কারণে। মোদি দীর্ঘদিন থেকে এই কথা বলছেন যে রাশিয়ার সাথে তার স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে, তার যেখানে সুবিধা সেখান থেকে সে তেল কিনবে, এটা তার স্ট্র্যাটেজিক সভারেন্টি থাকা উচিত। কাগজে কলমে কথাগুলো এরকম মনে হয়, এবং ইন্ডিয়া একটা যুক্তি দেয় যে যুক্তিটা অ্যাপারেন্টলি খুবই সঠিক। সেটা হচ্ছে তেল কেনার ক্ষেত্রেও ইন্ডিয়া চাইতে বেশি তেল কিন্তু চায়না কেনে, কিন্তু চায়নার উপরে আমেরিকা এতটা কঠোর হয়নি, এটা ফ্যাক্ট। কেন হয়নি আসবো পরে। সো এই যুক্তিগুলো যখন দিচ্ছে তখন যেটা খুব স্বাভাবিক, ট্রাম্পের সাথে তার ক্ল্যাশ তৈরি হবে। শুধু সেটা না, কাটা ঘায়ে নুনের ছিটা আমরা বলি। এই সংকটের মধ্যে মোদি চায়নার ডেলিগেটকে ওয়াং ই, তাদের প্রাইম মিনিস্টার আসছে, তাকে হোস্ট করছেন, তিনি চায়নায় যাবেন। তিনি পুতিনকে ফোন করেছেন, করে টুইটারে মানে এক্স হ্যান্ডেলে তিনি এখন মাই ফ্রেন্ড পুতিন বলছেন, যেটা একসময় মাই ফ্রেন্ড ট্রাম্প বলতেন। মানে এক ধরনের খোঁচা উনি কিন্তু দিয়েই যাচ্ছেন। এবং বলা বাহুল্য, এই যে চায়নার সাথে রাশিয়ার সাথে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছেন, এটা আবার ট্রাম্পকে সমস্যা করছে। কারণ ট্রাম্প নিজেও অত্যন্ত, আমি আগেই বলেছি, মানে এই ধরনের ফ্যাসিস্টরা খুব ইগোইস্টিক হয়, নার্সিসিস্ট হয়, তার গায়ে লেগে গেছে, লাগার কথা। এখন টেকনিক্যালি আমরা যদি চিন্তা করি, ইন্টারন্যাশনাল পলিটিক্স যেভাবে কাজ করে, কোনো একজন যদি তার লাইকে আসলে শত্রুর মতো বানিয়ে ফেলার পরিস্থিতি তৈরি হয়, সে তখন আসলে অন্যদিকে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। এগুলো বাস্তবতা। ভারত যে চায়না এবং রাশিয়ার সাথে সম্পর্ক ঝালিয়ে নিতে চেষ্টা করবে, এটা খুব অস্বাভাবিক না, ইন্টারন্যাশনাল পলিটিক্স যেভাবে কাজ করে। কিন্তু যে বললাম, ট্রাম্প যেহেতু তার কাছে ইগো খুব বড়, সুতরাং ট্রাম্প এটা আরও ক্ষুব্ধ হবে, ক্ষুব্ধ হয়েছে স্বাভাবিকভাবেই। শুধু সেটা না, আমরা খেয়াল করেছি যে ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী, আমরা ইউএস ট্রেজারি সেক্রেটারি, আমরা ইউএস সেক্রেটারি মানে হচ্ছে আসলে মন্ত্রী, তারা ওনার নাম হচ্ছে স্কট বেসেট, খুব স্পষ্টভাবে একটা কথা বলেছেন। এটাও আসলে একটা প্রভাব আছে এই বাণিজ্য ডেলিগেট দেরি হওয়ার কারণ না বলে আমি মনে করি। সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে তখনও বৈঠকটা হওয়ার আগেই উনি ঘোষণা করেছেন, যদি এখানে সাকসেসফুল কিছু না হয়, ইন্ডিয়ার ওপরে সেকেন্ডারি ট্যারিফ আরও বেশি হবে। এখন এই যে ট্রেড টকটা পোস্টপন্ড হলো কেন? পোস্টপন্ড হলো, আমি মনে করি এর সাথে এই বৈঠকটার একটা সম্পর্ক আছে। এটা যে একেবারে ইন্ডিয়ার উপরে সেই ট্যারিফ পুরো ইম্পোজড হয়ে গেছে, ব্যাপারটা এইভাবে দেখা ঠিক হবে না। পুতিনের সাথে বসার পর ট্রাম্প যা চেয়েছিলেন সেটা হয় নাই, কিন্তু একেবারেই যে কোনো রকম কোনো আশা নেই তাও না। তিনি এখন ইউরোপের নেতাদের সাথে বসবেন, তিনি জেলেন্সকিকে ডেকে নিয়েছেন এবং কিছু শর্তের কথা বলছেন। আমি আবারও বলছি, আমি আলাদা একটা ভিডিও করব, যে ক্রাইমিয়া ছেড়ে দিতে হবে এরকম একটা শর্ত, নেটোতে যাওয়া যাবে না। পুতিন অবশ্য একটা বিরাট চাঙ্ক অফ ল্যান্ড চায়, এটা এখনো স্পষ্ট না যে পুরোটাও ট্রাম্প জেলেন্সকিকে ছেড়ে দিতে বলেন কিনা, কিন্তু অন্তত ক্রাইমিয়া ছেড়ে দিতে হবে এবং কখনো নেটোতে যাওয়া যাবে না, এরকম একটা আলাপ ট্রাম্পই দিচ্ছেন। তো ফলে আমি ধারণা করি ট্রাম্প এবং আমেরিকান অফিসিয়ালস মনে করছেন, যদি এটার ভিত্তিতে একটা যুদ্ধবিরতি হয়ে যায়, তখন তো আসলে রাশিয়ান তেল কেনা আর ক্রাইম হিসাবে দেখবে না ডোনাল্ড ট্রাম্প। তখন আসলে ট্যারিফের আলোচনাটা সেটার উপরে ডিপেন্ড করবে। সেই কারণে এটা খানিকটা পোস্টপন করা হয়েছে, ওইটার উপরে ডিপেন্ড করবে। এবং এটা যদি না হয়ে থাকে, ভারতের পক্ষেও রাশিয়ান তেল কিনবো না, এটা আসলে বলা কঠিন। মোদি নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে টারেন বলে আলাপ করেছেন, এবং উনি হবেনও আসলে, কারণ মোদি যা করতেন, বিরাট শক্তিশালী মানুষ, বিরাট পাওয়ারফুল মানুষ, ওনাকে সবাই হ্যাবি পাত্তা টাত্তা দেয়। ট্রাম্প তো বিরাট বন্ধু, দেখা গেল ওগুলো কিছুই হলো না, বরং মারাত্মকভাবে অপমান করেছে, ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছে। ট্রাম্প কি করে নেই, পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে বলেছে, সেখানে আমেরিকা পাকিস্তানের সাথে যৌথভাবে তেল উত্তোলন করবে। সো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, এবং এটা ইন্ডিয়ার জন্য একটা বিরাট আনসার্টেনিটি তৈরি করেছে। দিনের শেষে আসলে এটা ভুল না যে এভাবে ইন্ডিয়ার সাথে দীর্ঘ একটা সময় ধরে একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি করেছিল আমেরিকা, প্রথম মানে জুনিয়র বুশের সময় থেকে শুরু করে। এটা বাইপার্টিজান, বুশ, এরপর ওবামা আসলো, প্রত্যেকটা ক্ষেত্রে, এরপর আবার ট্রাম্প আসলো। ট্রাম্পের ফার্স্ট ফেজটাও কিন্তু একই রকম ছিল, যে মোদির সাথে খাতির, ইন্ডিয়াকে শক্তি হিসেবে তুলে নেওয়া। এবং এই কৌশলটার কারণ আমরা খুব ভালো মতো জানি, যে চায়নাকে কন্টেইন করার প্ল্যান যখন হয়েছে, তখনই ইন্ডিয়াকে এম্পাওয়ার করে, ইন্ডিয়াকে এখানে চায়নার বিপরীতে দাঁড় করিয়ে চায়নাকে তার ব্যাকইয়ার্ডের মধ্যেই ক্রাইসিসে রাখা, সো দ্যাট চায়না তার গ্লোবাল ডমিনেন্সটা ঠিকঠাক মতো করতে না পারে। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। কিন্তু সেই জায়গা থেকে সরে আসা
আসলে হয়তো দেখা যাবে দিনের শেষে একটা স্ট্র্যাটেজিক মিস্টেক, কিন্তু ভারতের একটা ডিজাস্টারের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে ভারতের যেসব গার্মেন্টের অর্ডার, যেহেতু আমরা গার্মেন্টের সাথে জড়িত, সেগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে। একইভাবে ভারতের অন্যান্য সব পণ্য বিভিন্ন জায়গায় প্রোডাক্ট চলে যাওয়া শুরু হয়েছে, এবং ইন্ডিয়া নিয়ে ভারতে প্রচণ্ড রকম আতঙ্ক তৈরি হয়েছে, কারণ তাদের জিডিপি গ্রোথ কমে যাবে, এবং জিডিপি গ্রোথ কমার সাথে যা যা ঘটে কনসিকুয়েন্সগুলো, তাদের পভার্টি বাড়া থেকে শুরু করে সব কিছু, পভার্টি বাড়লে তাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে যাবে, জিডিপি আরও কমে যায়, এভাবে এই ঘটনাগুলো ঘটতে থাকে, একটা রিপল এফেক্ট হয়। এবং সেটার প্রভাবে জনাব নরেন্দ্র মোদী নিজে বিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে মোদী একটা কৌশল করে একবার তার দলের সিনিয়র নেতাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তিনি বলেছেন কারো বয়স যখন 75 ক্রস করবে তিনি দলের পরামর্শকের মতো থাকতে পারেন, কিন্তু কোনো দলের পদে থাকতে পারবেন না, তিনি রাষ্ট্রীয় পদেও থাকতে পারবেন না। এরকম একটা আলাপ করে এল কে আদবানি, যশবন্ত সিনহা এদেরকে সরিয়ে ফেলা হয়েছিল সিন থেকে। এখন মোদির বয়সও সেই জায়গায় চলে এসছে। এক সময় এতটা হয়তো প্রশ্নগুলো অন্ত জোরে সরে ওঠে নাই, কারণ মোদি অ্যাপারেন্টলি সফল হচ্ছিল, যদিও গত নির্বাচনে আগের নির্বাচনের সাথে তুলনা করলে ওয়াজ এ ডিজাস্টার। কিন্তু এবার যেহেতু তার ব্যর্থতা দেখা যাচ্ছে, এই আলাপগুলো হচ্ছে, মোদির ক্যারিয়ার আসলে এই ট্যারিফ যদি ঠিকঠাকও হয় একটা সময় পর, মোদির ক্যারিয়ার সম্ভবত শেষের দিকে যাচ্ছে। এই ট্যারিফ এটা একটা বিরাট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। আর ভারতের সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে ভারত আসলে তার হ্যাডামটা বোঝে না, সে কোন জায়গায় আছে। সে নিজকে বিরাট একটা কিছু রিজিওনাল সুপার পাওয়ার তো মনে করে, সে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত, এরকম বিশ্বাস করে। ওই যে কারণে সে বলে তুমি চায়নাও তো বেশি তেল কিনছে, করো না কেন। আসলে ট্রাম্পের এইটুকু প্র্যাকটিক্যাল নলেজ আছে যে চায়নার সাথে এই ক্ল্যাশ করতে গেলে, চায়না যদি তার কাছে রেসিপ্রোকাল ট্যারিফ দেয়, একবার কিন্তু দিয়েছিল যখন আমেরিকা দিয়েছে, চায়নাও পাল্টা দিয়েছিল, এগুলো চলতে থাকলে আমেরিকা মারাত্মক ধাক্কা খেতে পারে। কিন্তু ভারতের কি সেই শক্তি আছে? ভারতের সেই শক্তি নেই। ভারতের যখন সেই শক্তি নেই, তখন সে চায়নার উদাহরণ এনে ট্রাম্পকে আরও বিরক্ত করার চেয়ে বেশি কিছু করতে পারে না। এগুলো হচ্ছে ডিপ্লোম্যাসির স্টুপিডিটি। ভারতের এই জিনিসগুলো আছে, আমরা নিজেরা আমাদের দেশে তারা কি করেছে সেটার সাক্ষী আছি। যাই হোক, আমি ধারণা করি যুদ্ধের ব্যাপার আছে, যদি যুদ্ধটা বন্ধ না হয়, এই ট্যারিফ থেকে যাবে শুধু না, এই ট্যারিফ আরও বাড়ার সম্ভাবনা আছে বা বাড়বে। এবং মোদির জন্য রাসায়ন তেল কিনবো না এই ঘোষণা দেয়া অসম্ভব। এমনকি মোদি যদি পার্সোনালিও দেন, ট্রাম্পের তো চরিত্র আছে, সে টুইট করে দেবে যে হ্যাঁ মোদি রাজি হয়েছে, সুতরাং আমরা তার উপরে যে সেকেন্ডারি ট্যারিফ আছে সেটা সরিয়ে ফেলছি, ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতি হতে পারে। যাই হোক, একটা কথা খুব স্পষ্টভাবে বলে ফেলা ভালো, ভারতে মোদি ঝামেলায় পড়ছে, এটা দেখার চাইতে আনন্দময় কিছু আর হয় না। বিজেপি ঝামেলায় পড়ছে, এর চাইতে আনন্দময় কিছু না। আমি প্রায় একটা কথা বলি, এনি ফর্ম অফ আইডেন্টিটি পলিটিক্স, সেটা যে নামে হোক, সেটা ইসলাম ধর্মের নামে হোক, সেটা হিন্দুত্ববাদের নামে হোক, সেটা বাঙালিত্বের নামে হোক, আমি এটা অপোজ করি, আমি এটা ফাইট করি। মোদির পতন, বিজেপির পতন ভারত রাষ্ট্রটার জন্য গুরুত্বপূর্ণ। সেই রাষ্ট্রটার গণতান্ত্রিক বিকাশের জন্য, এই দেশটার ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে, এই বিজেপির টানা শাসনের ফলে তার গণতন্ত্রের ভীষণ ক্ষয় হয়েছে। এদের যত দ্রুত পতন হয় তত দ্রুত ভারতের জন্য ভালো, এবং আমাদের পাশে একটা গণতান্ত্রিক ভারত আমাদের গণতন্ত্রের জন্য সুবিধাজনক। কারণ একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট ভারত, আইডেন্টিটি পলিটিক্সের ভারত, আমাদের এখানেও মারাত্মক রকম ফ্যাসিজম এবং পাল্টা আইডেন্টিটি পলিটিক্সের জন্ম দিতে পারে। এইসব খেয়াল দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন বাংলাদেশ ছাড়া নরেন্দ্র মোদীর কোনো জায়গা আছে। নরেন্দ্র মোদী সব জায়গা হোঁচট খেয়েছেন। এশিয়া মহাদেশ, তার আশেপাশে মিত্র যে দেশগুলো ছিল, প্রত্যেকটা দেশের সাথে তার সম্পর্ক খারাপ হয়েছে। তিনি যে বাংলাদেশের উপর ভরসা করছেন, আর বাংলাদেশ যে সেই ভরসার মর্যাদা রাখবে সেটাও কিন্তু নেই। কারণ কয়েকদিন আগে দেখেছেন হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের সাথে তার গদি মিডিয়া এবং সে নিজ রাষ্ট্রীয়ভাবে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। তো এমন দেশের সাথে আবার বাংলাদেশ কি ভালো সম্পর্ক করবে? আমরা চাই না করুক, আমরা চাই না নরেন্দ্র মোদীর সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক থাকুক, আমরা চাই স্বাভাবিক থাকুক, ঝগড়া মারামারি হানাহানি কাটাকাটির প্রয়োজন নেই। কিন্তু তার কাছ থেকে আমরা উপকৃত হব এমন আশা আমরা করব না।